রে রাতুল, এখানে কি করছিস? ও ফাহিম, বস। আমি গেমস খেলছি রে, খুব মজার গেমস। আ আ আ আ রাতুল, তোর ফোনটা না সত্যি খুব সুন্দর। একটু দেখি দেখি একটু। আহা ফাহিম, বিরক্ত করিস না। দেখছিস তো গেমস খেলছি, তোকে এখন ফোন দেখাতে গেলে মারা খেয়ে যাবো। আ আ আ আ আ আ গেমস খেলা সত্যি অনেক মজা রে। রাতুল, তুই আমাকে একটু গেমস খেলতে দিবি ভাই? আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই, তোকে দেবো গেমস খেলতে। ফোনটা টাকা দিয়ে কিনেছি, বুঝলি? আরে যা, বিরক্ত করিস না তো। বন্ধুর কথায় ফাহিম মনটা খারাপ করে বাড়ি ফিরে আসে আর তার মাকে বলে, মা, ও মা, মা তুমি আমাকে একটা ফোন কিনে দাও না মা। আমার সব বন্ধুদের ফোন আছে, ছুটির শেষে সবাই গেমস খেলে, আমার খুব গেমস খেলতে মন চায়। তুমি আমাকে একটা ফোন কিনে দাও না মা, দাও না প্লিজ, দাও না মা। হায় আল্লাহ, এ কি বলছিস বাবা ফাহিম? ফোনের তো অনেক দাম, এত টাকা আমি কোথায় পাবো? তাছাড়া সামনে তোর পরীক্ষা, তোর এসএসসি পরীক্ষাটা হয়ে যা, তারপরে আমি তোকে একটা ফোন কিনে দেব। আমি বরং এতদিনে তোর জন্য একটু একটু করে ফোন কেনার টাকা জমাই। তুই চিন্তা করিস না বাবা, তুই মন দিয়ে পড়াশোনা কর। এখন যদি তোকে আমি ফোন কিনে দেই, তাহলে তোর আর পড়ায় মন বসবে না, আর তোর পরীক্ষার রেজাল্ট খুব খারাপ হবে। আমি এত কথা শুনতে চাই না, তুমি আমাকে এক্ষুনি একটা ফোন কিনে দাও। বাবা ফাহিম, তুই কেন রাগ করছিস? তুই কেন বুঝতে চাস না? আমি দিন রাত পরিশ্রম করে কত কষ্ট করে তোর পড়াশোনার খরচ জোগাই, এর মধ্যে আবার এত দামের ফোন। এখন আমি কোনোভাবেই তোর ফোন কিনে দিতে পারবো না বাবা। তোর পরীক্ষাটা শেষ হোক, আমি অবশ্যই তোকে ফোন কিনে দেব। ধ্যাত্তুরি, ভাল লাগে না, আমার লাগবে না তোমার ফোন। এই বলে ফাহিম মায়ের সাথে রাগ করে ঘরে চলে যায় আর মনে মনে ভাবতে থাকে, ইস, যদি এখন আমার একটা স্মার্টফোন থাকতো, আমি শুয়ে শুয়ে আমার বন্ধুদের মতো গেমস খেলতে পারতাম। ওই ডিশা 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 ডিশা, ওই ডিশা 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 ডিশা, ডিশা ডিশা। ধুর, আমার মা আমাকে ফোন কিনে দিবে না, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। যাই, একটু বন্ধুদের গেমস খেলা দেখে গিয়ে। এই বলে ফাহিম আবার তার সেই বন্ধু রাতুলের কাছে যায় আর নরম সুরে বলে, ইয়ে ভাই রাতুল, দে না একটু গেমস খেলতে। জানিস আমার না খুব গেমস খেলতে মন চাচ্ছে, প্লিজ দে না একটু ভাই। তোর তো নিজের মোবাইল, তুই তো পরও খেলতে পারবি, দে না একটু ভাই। ধ্যাত ফাহিম, কানের গালে ঘ্যানে ঘ্যানে করিস না তো। তোর যদি এতই গেমস খেলার শখ হয় তাহলে দে, 200 টাকা দে, তোকে 1 ঘন্টা গেমস খেলতে দেবো। কি বলছিস? 200 টাকা? 200 টাকা কোথায় পাবো রে? গেমস তো আমাকে খেলতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, দাঁড়া। এই বলে ফাহিম বাড়ি ফিরে যায় আর মনে মনে ভাবতে থাকে, মায়ের কাছে যদি আমি গেমস খেলার জন্য টাকা চাই, মা আমাকে কখনোই দেবে না। এমন কিছু বলতে হবে যাতে মা টাকা চাওয়ার সাথে সাথে দিয়ে দেয়। কিন্তু কি বলি, পেয়েছি, মা তো আমাকে খুব ভালোবাসে। ও মা, ও মা, মা, ও আমার হাঁটুতে ব্যথা পেয়েছি, প্রচন্ড ব্যথা করছে মা। ও ও কি রে বাবা ফাহিম, কি হয়েছে তোর? তুই হাঁটুতে ব্যথা কি করে পেলি? হ্যাঁ, খুব বেশি লেগেছে? মা, ওই যে রাস্তা দিয়ে আসছিলাম আর হঠাৎ হুসুট খেয়ে পড়ে গিয়েছি। আহ আহ মা, তাড়াতাড়ি আমাকে 200 টাকা দাও তো, ডাক্তার কাকুর কাছ থেকে কিছু ওষুধ নিয়ে আসি, না হলে যে ব্যথা সারবে না। তাড়াতাড়ি দাও বলছি। হ্যাঁ হ্যাঁ বাবা, এখনই দিচ্ছি। আমি কি তোর সাথে যাব? চল তাহলে আমি তোর সাথে যাই। আরে না 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 না, তোমার যেতে হবে না, তোমার তো অনেক কাজ আছে তাই না? শুধু টাকা দিলেই হবে, আমি আস্তে আস্তে যেতে পারবো। ঠিক আছে বাবা, এই নি টাকা, সাবধানে যাস আর ওষুধ এনে সোজা ঘরে ফিরে আসবি। আচ্ছা ঠিক আছে। আহ 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 আরে মাকে বোকা বানানো তো খুব সোজা। যাই, 200 টাকা দিয়ে পুরো 1 ঘন্টা গেমস খেলে আসি। এই রাতুল, এই নে 200 টাকা, এবার দে, তোর ফোনটা আমাকে দে। এই নে ফোন, কিন্তু মনে রাখিস শুধু 1 ঘন্টার জন্য, ঠিক আছে? 1 মিনিটও বেশি হবে না। এরপর ফাহিম খুব মজা করে গেমস খেলতে থাকে। গেমস খেলার মধ্যে সে অন্যরকম একটা মজা পেয়ে গেল আর এতেই শুরু হলো তার জীবনের অধঃপতন। পরের দিন ফাহিম স্কুল শেষ করে আবার সেই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল, দেখলো আজও তার বন্ধু বসে বসে গেমস খেলছে। আরে ওই তো রাতুল আজও গেমস খেলছে। সত্যি গেমস খেলা যে কি মজা, কিন্তু ও তো আমাকে টাকা ছাড়া গেমস খেলতে দেবে না। কি করি তাহলে? পেয়েছি, যাই বাড়ি যাই, দেখি মাকে কোনোভাবে বোকা বানানো যায় কিনা। এই বলে ফাহিম বাড়ি ফিরে যায় আর তার মাকে আবারও মিথ্যা বলতে শুরু করে। মা, ও মা, আমার ক্লাসের সবাই সাজেশন কিনেছে, সামনে পরীক্ষা, তাই সবাই খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছে, কিন্তু আমার তো সাজেশন কিনা হয়নি। যদি এখনই সাজেশন না কিনি তাহলে আমার পরীক্ষা খুব খারাপ হবে। তুমি তাড়াতাড়ি টাকা দাও, আমাকে আজই সাজেশন কিনতে হবে। কি বলছিস বাবা ফাহিম, তোর পরীক্ষা খারাপ হবে? তুই সাজেশন কেনার কথা আগে কেন বলিসনি আমাকে? আচ্ছা যাই হোক, কত দিতে হবে তাড়াতাড়ি বল।
200 টাকা দিলেই হবে মা। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি দিচ্ছি। এভাবে ফাহিম তার মায়ের কাছ থেকে মিথ্যা বলে 200 টাকা নিয়ে তার বন্ধু রাতুলের কাছে দেয় আর 1 ঘন্টার জন্য গেমস খেলতে থাকে। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। ফাহিম বিভিন্ন সময় তার মাকে বিভিন্ন মিথ্যা কথা বলে টাকা এনে গেমস খেলতে থাকে। এতদিনে ফাহিম গেমসে আসক্ত হয়ে পড়ে। একদিন ফাহিমের কাছে কোনো টাকা ছিল না। আজ তো মহাজন অনেকগুলো টাকা দিয়েছে, এখান থেকে এই টাকাগুলো আমার ফাহিমের ফোন কেনার জন্য আলাদা করে রেখে দেই। ছেলেটা আমার কত শখ করেছে, পরীক্ষাটা শেষ হলেই আমি ওকে সুন্দর একটা ফোন কিনে দেব। তাই এই টাকাগুলো আমি সংসারে কোনোভাবে খরচ করব না, আলাদা করে রেখে দেই। মা মা মা, কোথায় তুমি? কি রে বাবা ফাহিম, তুই এসেছিস? আয়, আমি তোর খাবার টেবিলে বেড়ে রেখেছি, তুই একটু কষ্ট করে খেয়ে নিস। আমি এই কাপড়গুলো তোর কাকিমাকে দিয়ে আসি, এগুলো ইমার্জেন্সি অর্ডার ছিল, আজই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও, আমি খেয়ে নিচ্ছি। এরপর ফাহিমের মা যখন কাপড়গুলো নিয়ে বেরিয়ে যায়, ঠিক তখনই ফাহিমের মাথায় এক দুষ্ট বুদ্ধি আসে। পেয়েছি সুযোগ। মা তো বাড়িতে নেই, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। মা নিশ্চয়ই ঘরে টাকা রেখেছে। আমি যদি লুকিয়ে লুকিয়ে মার টাকাগুলো নিয়ে গেমস খেলি, তাহলে অনেকটা সময় গেমস খেলতে পারবো, মাও বুঝতে পারবে না। এই বলে ফাহিম তার মায়ের ঘরে যায় আর এখানে সেখানে সবখানে টাকা খুঁজতে থাকে। হঠাৎ সে একটি কলসের মধ্যে টাকা পেয়ে যায়। পেয়েছি। হ্যাঁ, এখানে তো পুরো 1000 টাকা। আজ খুব মজা করে গেমস খেলবো। এরপর ফাহিম 1000 টাকা তার বন্ধু রাতুলকে দেয় আর পুরো 5 ঘন্টা গেমস খেলার জন্য মোবাইলটা নিয়ে নেয়। রাতুল খুব মজা করে গেমস খেলতেই থাকে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো, কিন্তু ফাহিম এখনো ঘরে ফিরেনি। মা খুব চিন্তা করছে। কি রে বাবা, তুই কোথায় ছিলি? সে কখন থেকে আমি তোর জন্য অপেক্ষা করছি। আয় খেয়ে নি, তাড়াতাড়ি আয়। না মা, এখন আমি খাবো না, আমার খিদে নেই। আমার প্রচুর মাথা ব্যথা করছে, তুমি খেয়ে নাও। এই বলে ফাহিম নিজের ঘরে চলে যায় আর ধপাস করে শুয়ে পড়ে। এদিকে তার মা খুব চিন্তিত হয়ে পড়েন আর ছেলের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দেয়। ফাহিম কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে, কিন্তু পরের দিন সকালবেলা ফাহিম যখনই উঠলো, তখনই তার গেমস খেলার নেশা জাগ্রত হলো। সে ছুটে গেল বন্ধুদের সেই আসনে। আজ তার মাথা খুব গরম। এই রাতুল, আজ আমার কাছে টাকা নেই, দে তো, আমাকে একটু গেমস খেলতে দে। মাথা মতো পুরো হ্যাং হয়ে আছে, গেমস না খেললে ভালোই লাগবে না। হ্যাঁ, মামার বাড়ির আবদার পেয়েছিস নাকি? আমি টাকা ছাড়া তোকে গেমস খেলতে দেবো না, যা এখান থেকে। আরে প্রতিদিনই তো তোকে টাকা দিয়ে গেমস খেলি, একদিন টাকা ছাড়া দিলে কি হয়? হ্যাঁ, তোর তো নিজেরই মোবাইল, ইচ্ছে করছে না তোর মাথাটা একেবারে বাড়ি দিয়ে ফাটিয়ে দিই। আরে আরে, কি করছো ছোট ভাই? এত মাথা গরম করছো কেন? এই নাও, একটা সুইট ক্যান্ডি খাও। আরে ভাই, আপনি আর সুইট ক্যান্ডি মানে? আরে মানে টানে পরে বুঝবা, আগে খেয়ে দেখো তো। এরপর ফাহিম সেই ক্যান্ডিটি খেয়ে নেয়। আসলে সেটা কোনো সাধারণ সুইট ক্যান্ডি ছিল না, সেটা ছিল মাদক দ্রব্য। ফাহিম ক্যান্ডি খাওয়ার সাথে সাথে তার মাথাটা কেমন যেন করে ওঠে। সে অন্যরকম একটা মজা পেতে থাকে। বাহ ভাই, আপনার ক্যান্ডিটা তো সেই, আরেকটা দিবেন প্লিজ? দেবো। আমি আসলে অনেকদিন ধরেই তোমাকে ফলো করছিলাম, তুমিই পারবে এই ক্যান্ডির সম্মান রাখ। এসো, তোমার সাথে একটা ডিল করি। তোমার তো টাকা লাগবে, তাই না? হ্যাঁ কামাল ভাই, আমার টাকা লাগবে। আমি ওদের সাথে বাজিতে গেমস খেলবো, আমার অনেক টাকা লাগবে। বুঝতে পারছি। আরে তোমার ওসব গেমস খেলতে হবে না, তোমাকে আমি প্রতিদিন 5টা করে ক্যান্ডি দেব, তুমি খেয়ে নিবে, দেখবে গেমসে আর কি মজা। আর বিনিময়ে আমাকে একটা করে কাজ করে দিতে হবে। আমি তোমাকে 1 প্যাকেট করে ক্যান্ডি দিব আর একটা করে ঠিকানা দিব। এই ঠিকানা মতো এই ক্যান্ডিগুলো বিক্রি করতে হবে। এক একটা ক্যান্ডি 500 টাকা করে। বিনিময়ে আমি তোমাকে সম্পূর্ণ ফ্রিতে 5টা ক্যান্ডি খেতে দেব, সাথে 500 করে টাকাও দেব। রাজি? হ্যাঁ, 5টা করে সুইট ক্যান্ডি, আবার 500 করে টাকা। আমি রাজি কামাল ভাই, আমি রাজি। এভাবে শুরু হলো ফাহিমের নেশার জীবন। প্রতিদিন সে স্কুল কোচিং ফাঁকি দিয়ে গোপনে কামালের সাথে দেখা করে আর মাদক দ্রব্য সেই সুইট ক্যান্ডি খেতে থাকে আর কামালের কথা মতো তার কাজ করে দেয়। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। দিন দিন ফাহিম নেশায় পুরো আসক্ত হয়ে পড়েছে। তার চেহারা যেন কেমন হয়ে যাচ্ছে। নিজের ঘরে বসে বসে অনেকগুলো টাকা গুনছিল, পাশে অনেকগুলো সেই সুইট ক্যান্ডিও। এমন সময় তার মা তার ঘরে ঢুকে। বাবা ফাহিম, এত টাকা তুই কোথায় পেলি? আর এগুলো কি? আরে মা, এসো না, এসো বসো। আসলে এই টাকাগুলো না আমার বন্ধুর, ওর বাবা বিদেশ থেকে দিয়েছে। অনেক রাত হয়ে গেছে তো, তাই বললো আমার কাছে রেখে দিই, সকালে ওকে দিয়ে আসবো। আর এই চকলেট
চকলেট দেখছো না? আরে এগুলো চকলেট চকলেট, ওই যে বন্ধুর বাবা বিদেশ থেকে পাঠিয়েছে, আমি তাই গুছিয়ে রাখছি, সকালে আবার ওকে দিয়ে দিতে হবে তো তাই। ও তাই বুঝি, আমি যে কি ভয় পেয়ে গিয়েছিলাম। যাক, আচ্ছা বাবা দে দেখি, একটা চকলেট খেয়ে দেখি, বিদেশি চকলেট, না জানি কত মজা হবে, একটা দে দেখি। হ্যাঁ, না না, এসব কি বলছো মা? সাবধান, এই চকলেট খাওয়া যাবে না। আরে এটা বন্ধুর চকলেট না, বন্ধুর অনুমতি ছাড়া কি এই চকলেট খাওয়া ঠিক হবে বলো? আমি বরং তোমাকে আগামীকাল চকলেট এনে দেব। যখন আমি বন্ধুকে এগুলো দিতে যাব, তখন ওর কাছ থেকে বলে তোমার জন্য কয়েকটি চকলেট নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ রে বাবা, তুই একদমই ঠিক বলেছিস, এগুলো অন্যের জিনিস, তোর কাছে আমানত, এখান থেকে আমার চকলেট খাওয়া একদমই উচিত হবে না। আচ্ছা যাই হোক, এখন এগুলো রেখে দে আর শুয়ে পড়, অনেক রাত হয়েছে। তুই কি একটু খেয়াল করেছিস বাবা, তোর চেহারাটা কেমন হয়ে গেছে, চোখ দুটো কেমন ফ্যাকাশে হয়ে গেছে, তোকে নিয়ে আমার অনেক চিন্তা হয় বাবা। তুই তো জানিস তুই আমার একমাত্র অবলম্বন, তুই ছাড়া যে আমার কেউ নেই। তোর চেহারা দেখে আমার বড্ড চিন্তা হয়। মা, তুমি শুধু শুধু চিন্তা করো না তো আমাকে নিয়ে, তুমি বুঝতেই তো পারছো সামনে আমার এসএসসি পরীক্ষা, স্কুল, কোচিং, রাজ্যে পড়াশোনা, এখন প্রচুর চাপ, তাই হয়তো চেহারা একটু খারাপ হয়েছে। তুমি দেখো পরীক্ষা শেষ হলে আবার ঠিক হয়ে যাব। যাও যাও, তুমি শুয়ে পড়ো, আমি এখন শুয়ে পড়ছি, যাও যাও যাও। ঠিক আছে বাবা, আমি সব সময় তোর জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আমার মনের আশা পূরণ করে। একদিন তুই পড়াশোনা করে অনেক বড় হবি বাবা, অনেক বড়। এই বলে ফাহিমের মা সেখান থেকে চলে যান, আর ফাহিমও ওগুলো গুছিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন ফাহিম সকাল সকাল সেই টাকা আর ক্যান্ডিগুলো নিয়ে বেরিয়ে পড়ে, আর কামালের দেওয়া ঠিকানা মতো পৌঁছাতে যায়। এমন সময় এক গোপন তথ্য পেয়ে পুলিশ কামালের কাছে আসে, আর কামাল নিজের দোষ অস্বীকার করে ফাহিমকে ফাঁসিয়ে দেয়। এছাড়া কামালকে কেউ চিনত না, কারণ কামাল সব কাজ ফাহিমকে দিয়ে করাতো, তাই ফাহিমকে সবাই চিনত। এরপর পুলিশ ফাহিমকে ধরে ফেলে আর থানায় নিয়ে যায়। আসসালামু আলাইকুম। আরে ভাবি, আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। আচ্ছা, ফাহিমের কি হয়েছে? ও তো বেশ কিছুদিন ধরে স্কুলে আসছে না, কোচিং এও আসছে না, কি ব্যাপার? ওর কি শরীর খারাপ? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি বলছেন ভাই? ফাহিম তো রেগুলার স্কুলে যাচ্ছে, কোচিংও করছে, ও তো প্রতিদিনই নিয়ম মতো পড়াশোনাও করছে। ভাবি, আপনার ছেলে মনে হয় আপনার সাথে মিথ্যা বলেছে। ফাহিম স্কুলেও আসছে না, কোচিংও করছে না, আর নিয়মিত পড়াশোনাও করছে না। ইদানিং আমার ওর চালচলন খুব একটা সুবিধা মনে হচ্ছে না। ছেলের প্রতি খেয়াল রাখুন, আমার মনে হয় কোনো গন্ডগোল রয়েছে। হ্যাঁ, গন্ডগোল মনে হচ্ছে। না না, এসব আমি কি শুনছি? আমাকে ফাহিমের প্রতি নজর রাখতে হবে। ফাহিম। এই বলে ফাহিমের মা বাড়ি দিকে ছুটে ফিরছিল, আর তখনই গ্রামে একজনের কাছ থেকে খবর পেল ফাহিমকে পুলিশে ধরে নিয়ে গেছে। কথাটা শুনে ফাহিমের মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে দৌড়ে ছুটে গেল থানায়। বাবা ফাহিম, তুই এটা কি করেছিস বাবা, কি করেছিস? কেন তুই দিনের পর দিন আমার সাথে মিথ্যা বলেছিস বাবা? তোর কি তোর মায়ের কষ্ট এতটুকু মনে ধরেনি? তুই ছাড়া যে আমার কেউ নেই, তুই আমার একমাত্র অবলম্বন। আমি এখন কি করব, কাকে নিয়ে বাঁচবো? মা, আমাকে তুমি ক্ষমা করে দিও মা। আমি তোমার অযোগ্য সন্তান। আমি তোমাকে জীবনে শান্তি দিতে পারলাম না মা, তোমার স্বপ্ন পূরণ করতে পারলাম না। তোমার সাথে মিথ্যা বলার পরিণতি আল্লাহ আজ আমাকে এখানে নিয়ে এসেছেন। শুনেছি আমার 20 বছরের কারাদণ্ড হয়েছে। জানি না মা, আমি আর কোনোদিন। এভাবে বদলে গেল ফাহিমের আর তার মায়ের জীবন। একদিকে ফাহিম জেলের মধ্যে নিজের অনুশোচনায় জ্বলে পুড়ে ক্ষয় হচ্ছে, অন্যদিকে তার অসহায় বিধবা মা ছেলের শোকে কাঁদতে কাঁদতে অপেক্ষার প্রহর গুনছে, কখন 20 বছর শেষ হবে আর তার ছেলে তার বুকে ফিরে আসবে। এদিকে ফাহিম এতদিন এতটাই মাদকদ্রব্য, সুইট ক্যান্ডি অর্থাৎ ড্রাগ ব্যবহার করেছে, যার কারণে তার ভিতরে বাসা বেঁধেছে মরণব্যাধি, এক কঠিন রোগ। জেলের মধ্যে সময় মতো খাওয়া নেই, নাওয়া নেই, শুধু অনুশোচনায় কাঁদতে কাঁদতে তার ভিতরের রোগ আরো বিশাল আকার ধারণ করে। দেখতে দেখতে 20 বছর শেষ হয়ে যায়। তার মা ছেলের প্রতীক্ষায় কাঁদতে কাঁদতে আজ তার চোখে ছানি পড়ে গেছে, খুব একটা ভালো করে দেখতেও পায় না। আলহামদুলিল্লাহ, 20 বছর পর
আজ আমি আকাশ দেখলাম, জানি না আর কতটুকু সময় আমি এই আকাশ দেখতে পারবো। মা, আমার মা, আমার মা, মা, আমি আসছি মা। এরপর ফাহিম ছুটে যায় তার সেই মায়ের কাছে। মা যদিও চোখে দেখতে পায় না, কিন্তু তার অন্তর যেন ছটফট করছে। মা, 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 তুমি কেমন আছো মা? মা, মা, আমি ফাহিম, আমাকে চিনতে পারছো মা? আমি তোমার ফাহিম মা, আমি তোমার ফাহিম। আমার ফাহিম, বাবা ফাহিম, আমার 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 ফাহিম, বাবা রে, আমি তো চোখে দেখতে পাচ্ছি না বাবা, কিন্তু আমি তোর ঘ্রাণ পাচ্ছি, আমি ঘ্রাণ পাচ্ছি। হে আল্লাহ, যদি আমার ফাহিমকে আমি একটা নজর দেখতে পেতাম। ফাহিম, বাবা ফাহিম। আমি জানি মা, আমার জন্য কেঁদে কেঁদে তোমার চোখ দুটো আজ অন্ধ হয়ে গেছে। আমি আমি এক কুলাঙ্গার সন্তান তোমার। মা, 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 আমি, মা, 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 আমি তোমাকে জীবনে সুখ দিতে পারলাম না মা, মা, মা। ফাহিম, ফাহিম, বাবা ফাহিম, 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 কথা বল বাবা, কথা বল। এভাবে ফাহিমের মা বুঝতে পারে তার ছেলে আর দুনিয়াতে নাই। ফাহিম চিরদিনের মতো ঘুমিয়ে পড়ে। সম্মানিত দর্শকবৃন্দ, যদি গল্পটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আসলে আমি এই গল্পের মাধ্যমে বোঝাতে চাইছিলাম মায়ের সাথে একটা মিথ্যা একজন মানুষের জীবন কোথায় নিয়ে যেতে পারে। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি মিথ্যার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বোঝানোর। জানি না কতটুকু বোঝাতে পেরেছি, তবে আসুন আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে মিথ্যা থেকে বাঁচিয়ে রাখেন। মিথ্যাই ধ্বংসের কারণ।